সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি প্রদীপ কুমার বর্ধন, প্রভাষক, কালীনগর কলেজ, বাইকাছা, খুলনা এর পক্ষ থেকে আজকে এই আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে ব্যবস্থাপনার দ্বিতীয় পত্র অর্থাৎ ব্যবস্থাপনার দ্বিতীয় অধ্যায়ের থেকে আমরা আলোচনা করব। আমরা আজকে কথা বলবো ব্যবস্থাপনার নীতি বা আদর্শ সম্পর্ক নিয়ে। নীতি কাকে বলে? ব্যবস্থাপনার নীতি হলো ব্যবস্থাপনার কার্য সম্পাদনে দীর্ঘদিন অনুশীলনের মাধ্যমে গৃহীত গড়ে ওঠা কতিপয় সাধারণ নিয়মাবলী বা নির্দেশিকা, নিয়ম পদ্ধতি। এর নির্দেশিকা মেনে চললে ব্যবস্থাপনার কাজসমূহ সুষ্ঠু এবং সুন্দরভাবে সম্পাদিত হয় এবং প্রতিষ্ঠানও সহজে সফলতা অর্জিত হয়। তাই এরূপ নির্দেশিকা কি হতে পারে তা নির্ধারণের জন্য ব্যবস্থাপনা বিশারদগণ বিভিন্ন গবেষণা পরিচালনা করেছেন। বিভিন্নজন বিভিন্ন বিষয়ক নীতি তুলে ধরার প্রয়াস করেছেন। তো আমরা এই নীতিমালা থেকে হেনরি ফয়েল প্রদত্ত, হেনরি ফয়েলের আধুনিক ব্যবস্থাপনার জনক হেনরি ফয়েল ফরাসি ভাষায় তার লিখিত তার অ্যাডমিনিস্ট্রেশন ইন্ডাস্ট্রিয়াল জেনারেল গ্রন্থে ব্যবস্থাপনার 14টি মূলনীতির কথা বলেছে। এই 14টি মূলনীতি ব্যবস্থাপনা শাস্ত্রের সর্বজন গৃহীত, যা ব্যবস্থাপনার নীতি বা ব্যবস্থাপনা কেন্দ্রিক ফয়েলের 14 মূলনীতি বলে সর্বজন স্বীকৃত হয়েছে বিশ্বে। নিম্নে তার থেকে আলোচনা করা হলো। এক হচ্ছে কর্ম বিভাজন বা কার্য বিভাগ। প্রতিষ্ঠানের কাজকে প্রয়োজন অনুযায়ী বিভিন্ন ভাগে ভাগ করে সংশ্লিষ্ট কাজের যোগ্য এবং দক্ষ লোকের উপরে কর্তৃত্ব অর্পণ বা কাজের দায়িত্ব অর্পণ করাকে কার্য বিভাজন নীতি বলে। যে কোনো ব্যবস্থাপনা কার্যের কর্ম বিভাজন বা কার্য বিভাগ প্রথম প্রধান পালনীয় নীতি। একজন ব্যবস্থাপক তার যে অধস্থ জনশক্তি নিয়ে কাজ করেন তাদেরকে প্রত্যেককে ভিন্ন ভিন্ন কাজের দায়িত্ব দিলে প্রতিষ্ঠানের কাজগুলি সহজে সম্পাদিত হয়। 2 নম্বর আছে কর্তৃত্ব ও দায়িত্বের সমতা নীতি। তো আমরা প্রথমে দেখলাম কিছু কার্য বিভাজন নীতি। আমরা কার্য বিভাজন করলাম। তো কার্য বিভাজন করার পর দেখতে হবে যে কোনো বিভাগের উপরে কাজের দায় বা দায়িত্ব যেন বেশি না পড়তে চায়। কারোর উপরে বেশি দায়িত্ব চাপিয়ে দেওয়া হবে, কারোর উপরে কম দায়িত্ব থাকবে। এটা হলে প্রতিষ্ঠানের কাজের মধ্যে বিশৃঙ্খলা দেখা যায়। তো দায়িত্ব, কর্তৃত্ব, সমতা বজায় থাকতে হবে। কর্তৃত্ব কাকে বলে? কর্তৃত্ব হচ্ছে আদেশ দানের ক্ষমতাকে কর্তৃত্ব বলে। আর অন্যদিকে দায়িত্ব হলো জবাবদিহি করার বাধ্যবাধকতা। জবাবদিহি করার বাধ্যবাধকতাকেই আমরা দায়িত্ব বলি। এই অধিকার ও বাধ্যবাধকতার সমতা রক্ষার নীতি হচ্ছে কর্তৃত্ব ও দায়িত্বের সমতা নীতি। কোন ব্যক্তির নিকট থেকে সঠিকভাবে কাজ পেতে চাইলে তাকে যেমনি দায়িত্ব কর্তৃত্ব বুঝিয়ে দিতে হয়, তেমনি উভয়ের মধ্যে যাতে সমতা বজায় থাকে সেই বিষয়টি ও আবশ্যকভাবে নিশ্চিত করতে হয়। ব্যবস্থাপনাকে এই বিষয়টা নিশ্চিত করা দরকার। এবার কেন্দ্রীকরণ ও বিকেন্দ্রীকরণ। প্রতিষ্ঠানের আদেশ নির্দেশ এবং যাবতীয় পরিকল্পনা গ্রহণের কাজ যদি কেন্দ্রীয়ভাবে হবে না স্থানীয়ভাবে হবে, এই বিষয়ক যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত গ্রহণকে আমরা ব্যবস্থাপনার কেন্দ্রীকরণ বা বিকেন্দ্রীকরণ নীতি বলে। যদি কোনো পরিকল্পনা কেন্দ্রীয়ভাবে গৃহীত হওয়ার নীতি গ্রহণ করা হয় তাকে ব্যবস্থাপনার
কেন্দ্রীকরণ নীতি বলে। আর যদি কোনো পরিকল্পনা স্থানীয়ভাবে অর্থাৎ বিভাগীয় পর্যায়ে নেওয়া হয়, সেই পরিকল্পনাকে বা সেই ধরনের সিদ্ধান্ত গ্রহণের কাজকে বলা হয় বিকেন্দ্রীকরণ। কেন্দ্র একটি সিদ্ধান্ত গ্রহণ করে আর এই বিভাগ সিদ্ধান্ত গ্রহণ করে, এটা হলো বিভাগীয় সিদ্ধান্ত। একটা প্রতিষ্ঠানের জন্য সম্পূর্ণ কেন্দ্রীকরণ ও সম্পূর্ণ বিকেন্দ্রীকরণ কোনোটি লাভজনক হয় না। সম্পূর্ণ কেন্দ্রীকরণ করা হলে অবস্থানদের গুরুত্ব হ্রাস করা হয়, ফলে তাদের দক্ষতা ও আগ্রহ হ্রাস পায়। আবার যদি বিকেন্দ্রীকরণ করা হয় তাহলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ক্ষমতা হ্রাস করা হয়, তাহলে তাতেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অর্থাৎ প্রশাসন অখুশি। এবার হচ্ছে আদেশের আদেশ দানের ক্ষমতা। একজন কর্মীর আদেশকর্তা হবে ন্যায্য এবং একজন মাত্র ব্যক্তি এরূপ হওয়ার বিষয়টি নিশ্চিত করার নীতিকে ব্যবস্থাপনার আদেশের ঐক্য নীতি বলে। অর্থাৎ কোনো অধস্তন এবং কোনো অধস্তন অর্থাৎ সাব অর্ডিনেটকে একজন মাত্র অধ্যতন বা বসের নিকট থেকে সরাসরি আদেশ লাভ করবে এবং সেই একজনের নিকটে সে তার সম্পাদিত কাজের জবাবদিহি করবে। এইটা নিশ্চিত করার কাজকে আদেশের ঐক্য নীতি বলে। একজন অধস্তন দুজন আদেশদাতা হলে ওই অবস্থানের পক্ষে দুজনকে সমানভাবে মূল্যায়ন করা বা দুজনের কাজ সঠিকভাবে সঠিক সময় সম্পাদন করা কঠিন। এবার আসলে নির্দেশনার ঐক্য নীতি। উদ্দেশ্য অর্জনের জন্য পূর্ব নির্দেশনার সাথে মিল রেখে পরবর্তী নির্দেশ প্রদান করাকে নির্দেশনা ঐক্য নীতি বলা হয়। একটি সামগ্রিক উদ্দেশ্য বা পরিকল্পনা বাস্তবায়নের বিষয়টি মাথায় রেখে তার আলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়ে থাকে। তারপর সাধারণ স্বার্থে, ব্যক্তি স্বার্থে যথাযথ। ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে প্রাতিষ্ঠানিক বা সাধারণ স্বার্থকে অগ্রাধিকার প্রদানের নীতিকে ব্যবস্থাপনার সাধারণ স্বার্থে ব্যক্তি স্বার্থ জলাঞ্জলি নীতি বলে। এটা একটা ব্যবসায় কর্মরত প্রতিটা ব্যক্তি বিভাগ ও উপবিভাগে যদি প্রাতিষ্ঠানিক কাজকে বড় করে দেখে, সেক্ষেত্রে তাদের দলীয় চেতনা বৃদ্ধি পায় ও প্রাতিষ্ঠানিক স্বার্থে তারা নিজেদের ভিতরের ভেদাভেদ দ্বন্দ্ব এড়িয়ে চলতে পারে। এতে প্রতিষ্ঠান অধিক মুনাফা অর্জন করতে সক্ষম হয়। এর ফলে কি হয়? কর্মীদের বেতন এবং অন্যান্য আর্থিক সুযোগ সুবিধা বৃদ্ধি পায়। এবার জোড়াবই শিকড় নীতি। প্রতিষ্ঠানের উপর থেকে শুরু করে নিচের স্তর পর্যন্ত সকল স্তরের কর্মীকে একটি শিকড়ের অধীনে আনায়ন করার যে নীতি, সেই একই সূত্রে বা একই শৃঙ্খলে গ্রথিত করার নীতিকে জোড়াবই শিকড় নীতি বলে। এতে শিকলের উপর থেকে নিচ পর্যন্ত পারস্পরিক আবদ্ধতা থাকে। একটা শিকলে যেরকম প্রত্যেকটা ধাপ একটা আরেকটার সাথে সম্পর্কযুক্ত অর্থাৎ আবদ্ধ থাকে, তেমনি জোড়াবয় শিকল নীতিতে প্রত্যেকটা কর্মীর সাথে ঊর্ধ্বতন এবং অধস্তনের মধ্যে একটি সম্পর্কের কর্তৃত্ব প্রভাব নির্দেশ করে। এর ফলে কে কার অধস্তন কে কার ঊর্ধ্বতন এই বিষয়টি সহজেই বোঝা যায় এবং কর্মীর কার্য সম্পাদনে এটা তার পক্ষে অনেক সহজ হয়। নিয়মানুবর্তিতা নীতি। প্রতিষ্ঠানের জন্য উত্তম নিয়ম নীতি নির্ধারণ এবং তা মেনে চলার নীতিকে ব্যবস্থাপনার নিয়মানুবর্তিতা নীতি বলা হয়ে থাকে। প্রতিষ্ঠানে যথোপযুক্ত নিয়ম নীতি না থাকলে এবং তার সংশ্লিষ্ট সবাই মান্য না করে প্রতিষ্ঠান কখনোই ভালোভাবে চলতে পারে না। এই নীতি অনুযায়ী মনে করা হয় যে প্রতিষ্ঠানের নীতি ও নিয়মের প্রতি সকলের শ্রদ্ধাবোধ ও মান্যতা করার ঐকান্তিক আগ্রহ সফলতা অর্জনে
জন্য অপরিহার্য। আমাদের দেশে সরকারি প্রতিষ্ঠানগুলোতে এই ধরনের নিয়ম নীতি মেনে চলার প্রবণতা কর্মী বা ব্যবস্থাপকদের ভিতরে অত্যন্ত কম দেখা যায়। এবার শৃঙ্খলা, যোগ্য ব্যক্তিকে যোগ্য স্থানে এবং সঠিক বস্তুকে সঠিক স্থানে স্থাপন করার নীতিকে ব্যবস্থাপনা শৃঙ্খলা নীতি বলে। এক্ষেত্রে শৃঙ্খলা বলতে উপকরণটি শৃঙ্খলাকে বোঝানো হয়। যোগ্য ব্যক্তিকে যোগ্য স্থানে বসানো না গেলে কখনোই তার নিকট থেকে সঠিক বা শতভাগ ফলাফল বা প্রয়াস প্রচেষ্টা আশা করা যায় না। তেমনি উপযুক্ত ব্যক্তির কাছ থেকে উপযুক্ত আমাদের অনেক প্রতিষ্ঠানে প্রায়শই দেখা যায় যে ব্যক্তির যোগ্যতা বা মেধা চাইতে দলীয় লেজুরবৃত্তি বা স্বজনবৃত্তি বেশি দেখা যায়। এর ফলে কি হয়, তাদের পক্ষে সঠিকভাবে কার্য সম্পাদন করা সম্ভব হয় না এবং প্রতিষ্ঠান ফলশ্রুতিতে তাদের সফলতা অর্জনে বাধাগ্রস্ত হয়। পারিশ্রমিকের নীতি, প্রতিষ্ঠানের প্রতিটি কর্মীর কাজের প্রকৃতি, মেধা, যোগ্যতা ইত্যাদি বিবেচনা করে তাদেরকে উপযুক্ত এবং নির্দিষ্ট হারে নিয়ম মাফিক পারিশ্রমিক প্রদান করার নীতিকে পারিশ্রমিকের নীতি বলা হয়। উপযুক্ত বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা প্রদানের নীতিকে ব্যবস্থাপনার পারিশ্রমিকের নীতি বলে। যে কোনো প্রতিষ্ঠানে কর্মরত জনশক্তি তার মেধা, যোগ্যতা, দক্ষতা, তার কাজ অনুযায়ী উপযুক্ত পারিশ্রমিক প্রত্যাশা করে। মালিক পক্ষ তাদের বিনিয়োগকৃত মূলধনের বিপক্ষে উপযুক্ত মুনাফা পেতে চায়। সুতরাং এই দুটির ভিতরে সমন্বয় করার জন্য কর্মীদের পারিশ্রমিক সময় মতো দিতে হবে। এটা হচ্ছে পারিশ্রমিকের নীতি। সাম্যের নীতি, অধস্তনদের সবার প্রতি সমান আচরণ ও স্নেহ প্রদর্শন করার নীতিকে সাম্যের নীতি বলা হয়। এটি একটি ন্যায়পরায়ণতার সাথেও সম্পর্কযুক্ত গুণ। একজন উদ্যোক্তা যদি সকল অধ্যক্ষকে সমান চোখে দেখেন, সকলের সঙ্গে সমান আচরণ করেন এবং স্নেহ প্রদর্শন করেন, তাহলে সকল অধস্তনই উদ্যোক্তাকে বৃহৎ হৃদয় একজন মহৎ মানুষ মনে করে সকলে প্রতিষ্ঠানের প্রতি আন্তরিক হয় এবং প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জনে তারা নিজেদের শতভাগ প্রয়াস প্রচেষ্টা নিবেদিত করতে সচেষ্ট থাকে। চাকরির স্থায়িত্বের নীতি, এই নীতি অনুযায়ী মনে করা হয় যে একজন কর্মীর কাজ অর্থাৎ চাকরিটা স্থায়ী হবে। চাকরিটা যদি স্থায়ী হয়, একটা কর্মী লেখাপড়া শিখে সে একটা চাকরি করার জন্য একটি চাকরি পাবে, তারপর পড়াশোনা করা শেষে সে একটি চাকরি পায়। চাকরি পাওয়ার পর যখনই তার চাকরিটা স্থায়ী হয়, তখন সে নিজেকে প্রতিষ্ঠানের একজন বলে মনে করতে শেখে এবং তার সমস্ত কর্ম প্রচেষ্টা সে প্রতিষ্ঠানকে নিবেদিতভাবে প্রণোদিতভাবে উজাড় করে দেওয়ার চেষ্টা করে। এটাই হচ্ছে চাকরির স্থায়িত্বের নীতি। কর্মী যদি তার চাকরি নিয়ে শঙ্কিত থাকে, তাহলে সে কখনোই তার শ্রমের, তার মেধার শতভাগ সেই প্রতিষ্ঠানে সে প্রয়োগ করতে সচেষ্ট পায় না। উদ্যোগে সকল প্রতিষ্ঠানের সকল পর্যায়ে ব্যবস্থাপকগণ স্ব কর্মক্ষেত্র অনুযায়ী যাতে উদ্যোগী হতে পারে বা নিজের কাজের উন্নয়ন ঘটাতে পারে, এমনভাবে প্রতিষ্ঠানের পক্ষ থেকে অনুপ্রেরণা সৃষ্টি করার কাজকে উদ্যোগের নীতি বলে। একজন কর্মী কাজ করবে, সে কাজ করতে করতে নিজের কাজটাকে কিভাবে আরো সুন্দরভাবে সফলতার সাথে সম্পাদন করা যায়, নিজেরা কাজ করতে করতে একটা নীতি পদ্ধতি আবিষ্কার করে ফেলে। এইটাই অর্থাৎ ক্ষেত্রে সে কিছুটা উদ্যোগ নিতে পারে, নিজস্ব প্রতিভা দিয়ে কার্য সম্পাদনের প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে পারে। এই কাজটা যদি উদ্যোক্তা অর্থাৎ প্রশাসনকে সুযোগ দেয়, তাহলে তাকে বলা হয় উদ্যোগে। একতাই বলে
প্রতিষ্ঠানে কর্মরত প্রত্যেক ব্যক্তি বিভাগ ও উপবিভাগের উপবিভাগকে সর্বাবস্থায় ঐক্যবদ্ধ থেকে পারস্পরিক সহযোগিতায় কর্মকাণ্ড পরিচালনার নীতিকে ব্যবস্থাপনার একতায় বলনীতি বলে। প্রতিটা বিভাগ ও উপবিভাগের অধীনে ব্যক্তিবর্গ যদি বিভাগীয় লক্ষ্য অর্জনের জন্য স্ব ক্ষেত্রে পরস্পর ঐক্যবদ্ধ থাকে তবে সহজে প্রতিষ্ঠানের উদ্দেশ্য প্রতিটা বিভাগ ও উপবিভাগ মূল লক্ষ্যকে সামনে রেখে প্রত্যেকের কাজকে এক অন্যের সাথে সমন্বিত করে একটানে ঐক্যবদ্ধভাবে কর্মকাণ্ড পরিচালনা করতে পারে। হেনরি ফেয়াল বর্ণিত উপরোক্ত নীতিসমূহ ছাড়া বর্তমানে আরো কিছু নীতি ব্যবস্থাপনা কার্যক্রম পরিচালনায় দিক নির্দেশনা প্রদান করতে দেখা যায়। সেগুলো হচ্ছে নমনীয়তা, চিন্তা, কাজ ও পদ্ধতিতে প্রয়োজনে পরিবর্তন আনার যে প্রচেষ্টাকে পরিবর্তন এনে প্রতিষ্ঠানকে লক্ষ্যমুখী করার নীতিকে নমনীয়তার নীতি বলে। অর্থাৎ যখন যেই ক্ষেত্রে চিন্তা ভাবনা বা পদ্ধতিতে পরিবর্তন আনা দরকার সেই সুযোগটা প্রতিষ্ঠানে থাকা উচিত। ধরা যাক বর্তমানে ইন্টারনেটের যুগ, কম্পিউটারের যুগ, এখন মানুষ আর চিঠিপত্রের উপরে নির্ভর করে না। মানুষ মেইল, ইমেল, মেসেঞ্জার ইত্যাদি তথ্য প্রযুক্তি নির্ভর প্রযুক্তি ব্যবহার করে। তাহলে এটা প্রয়োজনে সহজে যাতে এই পরিবর্তনগুলো করা যায় সেই নীতি হচ্ছে নমনীয়তার নীতি। ভারসাম্য নীতি, প্রতিষ্ঠানের বিভিন্ন ব্যক্তি বিভাগের কাজের মধ্যে যাতে ভারসাম্য বজায় থাকে। কোনো একটি বিভাগ অতিরিক্ত পরিশ্রম করবে, অতিরিক্ত দায় বহন করবে এবং কোনো বিভাগ কম কাজ করবে, কম দায় বহন করবে, দ্রুত প্রতিষ্ঠানে দেরি করে আসবে, আগে চলে যাবে, এরকম করা হলে প্রতিষ্ঠানের ভিতরে ভারসাম্য নষ্ট হয়ে যায়। ব্যতিক্রম, ব্যবস্থাপনার কোনো ক্ষেত্রে তার দৃষ্টিভঙ্গি কোন ক্ষেত্রে তার দৃষ্টিভঙ্গি অধিক নিবদ্ধ করবে, কোন ক্ষেত্রে তার দৃষ্টিভঙ্গি কম নিবদ্ধ হবে, এটা এর প্রতি আলোকপাত করা হয়ে থাকে। একজন ব্যবস্থাপকের পক্ষে তার সাফল্যের প্রত্যক্ষভাবে সবগুলো কাজ সমানভাবে দেখা সম্ভব হয় না। ব্যবস্থাপক যে কাজ যখনই অধিক জরুরি মনে করেন সেই কাজে তখনই আত্মনিয়োগ করেন। এক্ষেত্রে কোনো কাজটির উদ্দেশ্য অর্জন অধিক গুরুত্বপূর্ণ, কোন ক্ষেত্রে অধিক বিচ্যুতি ঘটার সম্ভাবনা বিদ্যমান ইত্যাদি বিষয় বিবেচনা করে সেভাবে দৃষ্টি প্রদান ও ব্যবস্থাপনা কর্ম পরিচালনা করা আবশ্যক। তো উপরোক্ত আলোচনা থেকে আমরা নিঃসন্দেহে বুঝতে পারি যে এই নীতিমালাগুলো অনুসরণ করে ব্যবস্থাপনা আর নীতিমালা পরিচালিত হয়ে থাকে, প্রতিষ্ঠান পরিচালিত হয়ে থাকে। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করা হচ্ছে। আগামীতে আমরা আবার নতুন কোনো বিষয় নিয়ে আবার আমাদের দেখা হবে। ততক্ষণ তোমরা সকলেই ভালো থেকো। সকলকে ধন্যবাদ।